কাছাস্থ কাওড়া পরিবারের সমস্ত সদস্য, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে সবার বক্তব্য শোনার পরে কয়েকটা পয়েন্ট, দুই তিনটা পয়েন্ট নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেব। যে পয়েন্টগুলো আসলে খুবই আমার আসলে মনে ধরেছে যে ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলা দরকার। এরপরে মহিন্দ্র বিস্তারিত বলবেন। তো একটা পয়েন্ট যে আমাদের যে হাফেজ অ্যাক্সিডেন্ট হইল, কি নাম, রেজাউল করিম। আসলে ঈদের আগে আগে যখন আমরা শুনলাম যে আসলে এত মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হবে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা আসলে বুঝতে পারিনি। কিন্তু আমরা আমাদের গ্রুপে আসছে, আমরা সবাই যেরকম টাকা দিয়ে এরকম একটা টাকা আমি ওর বাইকে পাঠাচ্ছি, কিন্তু যখন শুনলাম যে পাটা কেটে ফেলছে, মানে এত কষ্ট লাগছে, এত মানে জিনিসটা মানে আমি আপনাকে ভাষায় বুঝাইতে পারবো না যে এত কষ্ট। যে আমরা এখানে যারা ইউনিয়ন পরিবার আছি, আমাদের এখানে অর্থ যারা দিতে পারবে সেরকম লোকও আছে, এবং আমাদের যে হায়দার ভাইও আছে যে স্বাস্থ্যের সাথে জড়িত, তারাও সাপোর্ট নিতে পারতাম। তো আমি আসলে খুবই মর্মাহত। আমাদের যে জিনিসটা দরকার, একটা মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হইলে আমাদের প্রথম যে জিনিসটা দরকার, একটা আমাদের যারা বোঝে, একটা মানে দুইজন তিনজন লোক তাদের চলে যাওয়া, ঠিক আছে, তারপরে গিয়ে আসলে পরিস্থিতিটা বোঝানো দরকার। আমি এই ছেলের মায়ের সাথে কথা বললাম যে আসলে কি ধরনের প্রবলেম হইল। তো সে আসলে গ্রামের মানুষ, সে বলতেছে যে রথ ফিরে গেছে, যেটা বলছে। বাট আমি পরে ডাক্তারদের সাথে কথা বললাম, আমার ভাই এখন এফআরসির ডাক্তার, সেও আসলে গ্রুপে অন্য একটা গ্রুপ থেকে সেও সহযোগিতা করছেন। তো উনি বললেন যে আসলে ট্রিটমেন্টটা ঠিক মতো হয়নি। আমরা এখন যদি মনে করেন যে 3 লাখ টাকা খরচ করে আর্টিফিশিয়াল একটা পা লাগাই দিই, কিন্তু ওই পা আসবে না, ঠিক আছে। আমাদের দরকারটা ছিল আসলে একটা প্রপার ট্রিটমেন্ট। আমরা সাথে সাথে আসলে এই মনে করেন যে অ্যাক্সিডেন্টটা করছে, এটার জন্য যেখানে যাওয়া দরকার, যে চিকিৎসা দরকার, সেটা যদি আমরা করতে পারতাম, আমাদের এখন 3 লাখ টাকা 1 লাখ টাকা খরচ করে কিন্তু পাটাকে আমরা ঠিক করতে পারতাম। আর সেই ক্ষেত্রে যদি আসলে সবাই আন্তরিক হয় যে হ্যাঁ এই সমস্যা, ঈদের দিন, ঈদের আগে আগে ডাক্তারও ছিল না, লোকজন আমরাও ছিলাম না, অনেকটা ছিল, কিন্তু আসলে খুবই আফসোস থাকে করি। এবং এই ছেলেটা আমাদের বাড়ির যে মাদ্রাসা থেকে লেখাপড়া করছেন, এবং খুবই এলাকা, আজকেও তার মা বোন ফোন দিছিল। আমাদের এই যে আমাদের আঙ্কেল যেটা বললো যে এই ছেলেটার চিকিৎসা হবে, ভালো হবে, কিন্তু এই ছেলেটার আসলে একটা আর্টিফিশিয়াল পা, সেই পা দরকার। সেই পা দরকারের জন্য আপনারা যেটা সহযোগিতা করবেন, তারপরে যদি অবশিষ্ট থাকে বা আমাকে যেটা আপনারা ধরবেন যে হ্যাঁ সে এটা আপনাকে আঙ্কেল এটা ধরলাম, ঠিক আছে, তাহলে সেটা আমি ইনশাল্লাহ এটা দেবো। সাথে সাথে যে এই ছেলে ধরেন একটা পা হারাই ফেললেই সে কিন্তু কি করে, হাত পাতে খায়। আমাদের এই ছেলেটা, যেহেতু আমাদের আসলে উচিত ছিল আসলে ভালো ট্রিটমেন্ট করার, আমরা ব্যর্থ, ঠিক আছে, আমরা যেহেতু ব্যর্থ, আমাদের আসলে কি বলবো, আসলেই ব্যর্থ। তো যেহেতু আমরা পারি নাই, এই ছেলেটা যদি হাত পেতে খেতে না হয়, একটা কর্মসংস্থান করা যায়, সেটার ব্যাপারেও যদি আমরা সহযোগিতা করি, এবং সেটার ব্যাপারেও যাতে আপনারা বলেন যে আঙ্কেল আপনারা খোলা মনে বলবেন যে হ্যাঁ আপনি এই টাকা দিবেন আর বাকি টাকা আমরা করবো, সেটাও দেবো। বা আপনারা বলবেন আমরা এত টাকা উঠেছি, এই টাকা হইলে এটা করা যায়, সেটাও দুইটাও মানে অপশনই থাকবে। আর সাথে সাথে আমাদের সারেগালার একটা ছেলে, সেও আমি জানতাম না যে আমাদের সাকাত হুজুর বলতো যে আমি দেখতে যাবো, অবস্থা খারাপ, গ্রুপে দেখতে আসলে গ্রুপে অনেক সময় দেখাও, মানে অনেক পোস্ট আসে, অনেক কথা আসে, অনেক কিছু আসে। তো ওকে বললো তুমি দেখতে যাও, আসলে তুমি আমার তরফ থেকে একটা সহযোগিতা নিয়ে যাও। এই ছেলেটাও যদি পঙ্গু না হয়, যে অবস্থা যেটা শুনলাম এখানে, যে ছেলেটার কোমরের অবস্থা খুবই খারাপ, হ্যাঁ, অপারেশন সাকসেসফুল, কিন্তু এটা কিন্তু মানে মেরুদণ্ডটা আসলে সেন্সিটিভ জায়গা, ঠিক আছে। একে অপারেশন সাকসেসফুলের পরও তাকে থেরাপি দিতে হয়, তাকে মানে ট্রিটমেন্ট করাতে হয়, তাকে মনে করেন যে ডাক্তারের নিয়ম মানতে হয়। এই ছেলেটাও যদি পঙ্গু না হয়, সবাই সেভাবে খেয়াল রাখবেন। এখানে আমাদের এই যে আমি বলি সারেঙ্গাল, পাটমোহর এবং আশেপাশে যারা আমাদের ইঞ্জিনিয়ার আছে, সবাইকে সদস্য করবেন। এটা একটা মহাযুদ্ধ। একটা জিনিস আমি বলি যে আমাদের বড় হুজুর, এরা কিন্তু বলতো যে মানুষের সহযোগিতা যদি করো, যদি মানুষকে দান করো,
এবং মানুষকে যদি কথা দিয়েও সহযোগিতা করতে পারো, সেটার যে সব, এটার সব তুমি চিন্তাও করতে পারবে না। এটা অনেক বড় সব। আমাদের যদি মেন্টালিটি থাকে সেই ধরনের কথা, সেই ধরনের যদি আমাদের চিন্তা থাকে, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহযোগিতা করবেন এবং আমরা সব কামাতে পারবো। এবং আমাদের কিন্তু অর্থ সবাই ব্যয় করে, সবাই মনে করে এই যে একজন বলছে যে আমরা তো আসলে চাও খাই, একটা চা এখন ঢাকা শহরে 20 টাকা, ঠিক আছে? আমরা যদি এভাবে প্রতি মাসে মাসে একটা টাকা নির্ধারণ করে দেই, এটা একটা টাকা জমলো, আর যখন এইরকম যখন দুর্ঘটনা পড়বে আমরা চাপাই পড়বো, সেটা এককালীন একটা চাঁদা নেবো। আর সেকেন্ড হলো তো মাদকের ব্যাপার। কারণ আমার কাছে আমার এক স্টাফ, তার ওয়াইফ আসছে আমার কাছে, এসে বলছে যে স্যার আপনার সে মাদক খায় বাসায়, সে ইয়ে করে। আমি তো আশ্চর্য, মাদক খাওয়ার কথা আসলে দেখি না। তো আমি তাকে বললাম যে ঠিক আছে, আমি আমাদের যে দায়িত্ব আছে বললাম যে ওকে টেস্ট করো, ঠিক আছে? টেস্ট করালেও দেখলে তো মাদক নাই, ঠিক আছে? কোনো মানে 7টা টেস্ট আছে, 7টার টেস্টে একটাও আসলে ড্রাগ নাই। পরে শুনলাম যে আসলে পারিবারিক কলহের জন্য সে এই জিনিসটা করছে। হ্যাঁ, এগুলি ব্যাপার বুঝতে পারবেন যে আসলে এই জিনিসটা করে। আমাদের গ্রামে যদি আমরা যদি আসলে একটা ঐক্যবদ্ধ হই, গ্রামে একটা সত্যি একটা ছেলে সে মাদক খায়, আমাকে দেখাচ্ছে, দেখেন ওই যে মাদক নিচ্ছে, এই যে ব্রিজের উপরে বসে আছে, তার বাবারা বললাম যে আপনার ছেলে তো নষ্ট হয়ে যাচ্ছে, আরে এগুলো সব বানায়, হ্যাঁ এগুলো সব ইয়ে করে, এগুলো মানে এগুলো কিছু না। কেন বাবারা আসলে বিশ্বাস করতে চায় না যে ছেলেরা খারাপ। সেজন্য যদি আমরা এরকম একটা টিম করতে পারি যে আপনি বাবা চলেন, যদি ও যদি মাদক টেস্টে যদি অ্যালাউ হয় ওরে আমরা সেলুট দেবো, আর যদি টেস্টে অ্যালাউ না হয় ওরে আমরা চিকিৎসা দেবো, দুইটার একটা করে। এইভাবে 10 জনকে আমরা যদি আসলে টেস্ট করাই, দেখবেন যে ভয়তে দেখবেন যে মাদক কমে যাবে, আর ব্যথা বিক্রিও বন্ধ হয়ে যাবে। ব্যথা বিক্রি সেটা কঠিনভাবে নিতে পারবে, সেই জিনিসটা আছে। আমাদের মনে করেন যে সেই একটা দায়িত্ব নিতে হবে। মাদক আসলে খুব খারাপ জিনিস। আমাদের আর একটা জিনিস, এই যে রাহাত যেটা বললো যে সব ধরনের সাপোর্ট দিতে পারবে, কারণ আমাদের আসলে আমি তো গুলশান বনানী বাড়ি দ্বারা এখানে আমাকে একটা অর্গানাইজেশন, আমার যারা এখানে আমাদের মানে 40 জনের মতো, 30-40 জনের মতো আমার এলাকারই মানে আমার কলিগ আছে, আমার এলাকার ছেলেরাই কাজ করে। সবাই বলে রাহাতের কথা বলে যে গুলশান টুলশান সব জায়গায় আমরা রাহাত ভাই এলাকার লোক, রাহাত ভাই ভাই, রাহাত ভাই ভাতিজা বলি, হ্যাঁ সবাই সম্মান দেয়। তো এটা আমাদের গর্বের ব্যাপার। রাহাত, হ্যাঁ আমির ভাইয়ের ছেলে, ওর বাবা খুব আসলে খুবই ভদ্র ছিল, একটা মাসাল্লাহ গুলশানের মধ্যে জায়গায় একটা ভালো পোস্টে আছে সে, আহ্বায়ক বিএনপি, বিএনপির যুগরা আহ্বায়ক গুলশান বিএনপি, গুলশানের মধ্যে জায়গায়, এবং সে মনে করে মেইন দলের। এটা আমাদের একটা আসলে মানে আমাদের একটা ব্লেসিং, এবং আমাদের কি বলবো যারা আমাদের গর্ব। সানেকাল, তারপরে দালোকাঠি, তারপর দালোকাঠি থেকে ঢাকা, হ্যাঁ ঢাকা থেকে একটা গুলশানের মধ্যে থাকে, মানে হার্ড অফ দ্য বাংলাদেশ। হ্যাঁ, এবং ওর কোনো মানে খুব ক্লিন রেকর্ড। ও যখন মনে করেন সবার সাথে একটা সম্পর্ক। হ্যাঁ, তো এইটাই আমাদের, আমরা চাই যে আমাদের এখানে যারা আছে সবাই কর্মক্ষেত্রে সৎ থাকবেন, এবং এই কর্মক্ষেত্রে সবাই ভালো ভূমিকা রাখবেন, দেশের জন্য ভূমিকা রাখবেন। এই যে আমার ভাই বলো তাল গাছ, এই যে লাগাচ্ছে, খেজুর গাছ লাগাচ্ছে, এইটা মনে করেন আমরা যদি ডেভেলপমেন্ট কান্ট্রিতে যাই, এই ধরনের কাজ করে তাকে গোল্ড মেডেল দিত। আমরা যদি ইউরোপ আমেরিকাতে যাই, আসলে গাছ আর গাছ যারা এই ধরনের কাজ করতো তাকে মনে করেন যে মাথা রাখো, কেন তার সে একটা এনভায়রনমেন্ট একটা মানে সহযোগিতা করতেছে, পরিবেশের সহযোগিতা করতেছে, যেটা দিয়ে পৃথিবীর মানুষ বাঁচে, পশু পাখি বাঁচে, সেই একটা জিনিস করতে। এবং কি আরেকটা জিনিস হলো এই তাল গাছ পরীক্ষিত, বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত যে আমাদের যে ঠান্ডার প্রোটেক্টর, ঠিক আছে? এইরকম যদি আমরা যদি সমাজের জন্য, দেশের জন্য কাজ করতে পারি, আমাদের কাছে ভালো লাগবে। আর আমি কি করবো যে সবাই, আমার মেধা এক না, আপনাদের মেধা মানে আর এক রকম। মনে করেন যে একটা ফুলের গ্রাম এক এক রকম। আপনাদের এই গ্রুপে আপনাদের কি পরামর্শ এটা বলবেন, আমরা এভাবে আগাবো। আর বিশেষ করে এই ছেলে দুইটার ব্যাপারে কি করা দরকার, এবং আমাদের অন্য দিকে এক্সিডেন্ট কীভাবে কী করবো সেটা নিয়ে একটা নির্ধারণ করা হবে। আর আমি মনে করি যে এখানে সভাপতি সেক্রেটারি সেরকম কিছুই না, আমরা সবাই সভাপতি, সবাই সেক্রেটারি, সবাই সব সদস্য, আমরা মেম্বার, আমরা আমরা এইভাবেই থাকবো। কিন্তু যারা লিডিং লাইনে ছিল তারা এই লিডিং এ থাকবে, আমরা আছি সবসময় সহযোগিতা থাকবো। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ইনশাআল্লাহ আবার দেখা হবে। এই বলে আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।